প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গেল 2024। আজকের আয়োজনে আপনাদের জন্য একটি চমক আছে, তবে সেই চমক সম্পর্কে জানাবো অনুষ্ঠানের পরের অংশে। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশের লেখক ও সাহিত্যিকদের নিয়ে চায়না থ্রু লিটারেচার নামে একটি ফোরাম অনুষ্ঠিত হয়েছে। গেল মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এই ফোরামের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ। বিস্তারিত থাকছে আমার করা একটি রিপোর্টে। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকীকে সামনে রেখে চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপনের লক্ষ্যে চায়না থ্রু লিটারেচার শিরোনামে সিএমজি রাইটার্স ফোরাম অনুষ্ঠিত হয়েছে। গেল মঙ্গলবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সাহিত্যের মাধ্যমে চীন শীর্ষক দ্বিতীয় রাইটার্স ফোরামের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগ। ফোরামে চীনের মতো শক্তিশালী বন্ধু বাংলাদেশের জন্য খুব দরকার বলে মত প্রকাশ করেন কবি ও সাহিত্যিকরা। এরপরে চীনে কি হচ্ছে, ওটা নেপালে কি সাহিত্য রচনা হচ্ছে আমরা জানি না। এতটাই অন্ধকারের মধ্যে আমরা বাস করি, এতটাই আমরা পাশ্চাত্যের গ্লাস দিয়ে চিনি খেতে খেতে ডায়াবেটিস বানিয়ে ফেলেছে। এই পাশ্চাত্যের ফাঁদ থেকে এশিয়াকে সার্ভাইভ করানোর জন্য, আফ্রিকাকে রক্ষা করার জন্য আমরা চীন একটা ভালো ভূমিকা রাখতে পারে, কারণ আমরা একটা ভালো ফ্রেন্ডশিপ, চীনের মতো এরকম শক্তিশালী বন্ধু আমাদের দরকার। চীনের সঙ্গে বাংলাদেশের অনেক কাজ করার সুযোগ আছে উল্লেখ করে পিআইবির মহাপরিচালক বলেন, বাংলাদেশিদের কথা মাথায় রেখে চীনের কুনমিংয়ে হেলথ সার্ভিস ও পর্যটন সার্ভিস গড়ে তুললে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। তার চেয়ে বড় যে জায়গাটা, যে মূল্যবোধ, মানে আমাদের যে পারিবারিক এবং কমিউনিটারিয়ান বা এজমালি মূল্যবোধ, এটার সঙ্গে কিন্তু চাইনিজ জগতের একটা এই মূল্যবোধের একটা ভালো রকম নিবিড় সম্পর্ক আছে। যে আমরা অনেক পারিবারিক দায়িত্ব, অনেক সামাজিক দায়িত্ব, সেই জায়গাটা আমরা ফিল করি। ফলে এই সাংস্কৃতিক জায়গাটা কিন্তু গ্লোবাল সাউথেরও একটা সাংস্কৃতিক প্যারাডাইম গড়ে তুলতে পারে, একটা জগৎ গড়ে তুলতে পারে। সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের আরও সমৃদ্ধ করতে রাজধানী ঢাকাকে গ্লোবাল মিডিয়া হাব হিসেবে তৈরি করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে চীন বিনিয়োগ করতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমাদের চিটাগাং থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার প্লেনের দূরত্ব কুনমিং, ঢাকা থেকে 2 ঘন্টা। কুনমিংয়ে সেখানে হচ্ছে বাংলা টাউন গড়ে উঠছে, সেখানে বাংলা ভাষী লোকেরা, চাইনিজ হতে পারে, বাংলাদেশিরাও হতে পারে, তারা ওখানে ফ্রন্ট ডেস্কে বসছে, তারা হেলথ সার্ভিস, তারা পর্যটন সার্ভিস, এমনকি কেনাকাটা, সস্তায় যে কেনাকাটা, চীনা প্রযুক্তি সস্তা, চীনা পণ্য সস্তা এবং সেগুলো একই সঙ্গে চমৎকার। তো এই চীনা চমৎকারিত্ব কিন্তু একটা বড় আবেদন তৈরি করতে পারে এই যদি আমরা কুনমিংয়ে বাংলাদেশমুখী একটা পর্যটন এবং স্বাস্থ্য, হেলথ সার্ভিস, এডুকেশন সার্ভিস, এই জায়গাগুলো গড়ে তোলা যায়। মুভি বা ফিল্ম কালচারের ভিতরে কিন্তু বা ফিল্ম অ্যাক্টিভিজমের মধ্যে, শর্ট ফিল্ম বা ফিল্ম মুভমেন্টের মধ্যে কিন্তু চীনা মুভির একটা বড় রকমের প্রভাব আছে। ফলে আসলে সরকার টু সরকার কি যোগাযোগ হচ্ছে, তার বাইরেই কিন্তু চীনের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদানটা খুব তীব্রভাবে হচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও ঐতিহ্য চর্চার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় আরও গভীর হবে। চীনা দূতাবাস এবং সিএমজি যৌথভাবে বাংলাদেশের সাহিত্যিক ও লেখকদের চীন ভ্রমণ করার পরিকল্পনা করতে পারে বলে জানান তিনি। আমি এখানে সবাইকে চীনে আসার আমন্ত্রণ জানাতে চাই। সাহিত্য বিনিময়ের ক্ষেত্রে আপনাদের কিছু চাহিদা আছে, আপনারা চীনা দূতাবাসকে এবং সিএমজিকে তা জানাতে পারেন। আমরা যৌথভাবে সবার স্বপ্ন পূরণের চেষ্টা করব। ফোরামে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং ইউয়ে আনন্দী বলেন, আমি মনে করি আমরা এমন একটা সুযোগ তৈরি করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যাতে দু দেশের যারা চীন ও বাংলাদেশের সংস্কৃতি নিয়ে গবেষণা করতে চান অথবা যে বাংলাদেশি সাহিত্য পরিচয় দিতে আগ্রহী, তারা আমরা যৌথভাবে ভবিষ্যতে কাজ করতে পারব।
এছাড়া ফোরামে বাংলাদেশের বিশিষ্ট লেখক, প্রকাশক ও সাংবাদিকদের উপস্থিতিতে চীন বিষয়ক বইয়ের ৩ জন লেখককে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান, জাকির আবু জাফর সহ বিশিষ্ট জনরা চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনে দুই দেশের লেখকদের মধ্যে বিনিময়, পর্যটন, কর্মশালা ও অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। সম্প্রতি ২০২৪ সালের 10টি ইন্টারনেট বাজওয়ার্ড বা জনপ্রিয় শব্দ প্রকাশ করেছে সাংহাইয়ের জার্নাল ইয়াওয়েন চিয়াওচি। কি সেই 10টি জনপ্রিয় বিষয়? বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী লাবণ্য লিলি। প্রিয় দর্শক, প্রতি বছরের শেষে বিভিন্ন ইভেন্টের কার্যক্রম সবসময়ই নেটিজেনদের প্রত্যাশা জাগিয়ে তোলে। সম্প্রতি সাংহাইয়ের জার্নাল ইয়াওয়েন চিয়াওচি ২০২৪ সালের 10টি ইন্টারনেট পাসওয়ার্ডস বা জনপ্রিয় শব্দ প্রকাশ করেছে। আজকের ভিডিওতে সে সম্পর্কে আপনাদের জানাবো। প্রথম শব্দটি হল ডিজিটাল ইন্টেলিজেন্স বা ডিজিটাল বুদ্ধিমত্তা। একে সহজভাবে বোঝা যেতে পারে ডিজিটালাইজেশন প্লাস ইন্টেলিজেন্স, যা ডিজিটালাইজেশনের ভিত্তিতে বুদ্ধিমান উন্নত প্রযুক্তি প্রবর্তন করে, যেমন স্বশিক্ষা, সিদ্ধান্ত অপটিমাইজেশন, ভবিষ্যদ্বাণীর বিশ্লেষণ ইত্যাদি, যাতে উৎপাদন দক্ষতা উন্নত করা, সম্পদ বরাদ্দ অপটিমাইজ করা এবং ব্যবস্থাপনার স্তর ও উদ্ভাবনের ক্ষমতা বাড়ানো যায়। দ্বিতীয় শব্দটি হল AI for Good। এই শব্দকে সহজেই বোঝা যায়। এর অর্থ হল কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ অবশ্যই মানুষের মঙ্গলকে আরও উন্নত করার জন্য হতে হবে, যা কেবল শিল্প পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নকে উন্নীত করতে পারে না, সমাজকে আরও উন্নত করতে এবং টেকসই উন্নয়ন অর্জন করতে পারে। তৃতীয় শব্দ হল ফিউচার ইন্ডাস্ট্রিজ বা ভবিষ্যৎ শিল্প। এটি ভবিষ্যতের উৎপাদন, তথ্য, উপকরণ ও জ্বালানি সহ অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা চালিত কৌশলগত ও নেতৃস্থানীয় অগ্রগামী উদীয়মান শিল্পকে বোঝায়। চতুর্থ শব্দ হল সিটি পু সিটি, সিটি or not city। সিটি হল ইংরেজি শব্দ এবং পু হল চীনা ভাষা, অর্থ হল না ও নয়। 2024 সালে আমেরিকান ব্লগার বাওবাওশং একটি ছোট ভিডিওতে তার বোনের সাথে সাংহাই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, সাংহাই সিটি পু সিটি, খুবই সিটি। সিটি আসলে মানে শহর। বাওবাওশং বলেন, এখানে তাদের কথোপকথনে সিটি মানে ফ্যাশন, বিদেশি শৈলী, আধুনিকতা বা শখ, আনন্দ। বাওবাওশং এর ভিডিও ভাইরাল হওয়ার পর সিটি পু সিটি একটি সুপার বাজওয়ার্ড হয়ে উঠেছে। পঞ্চম শব্দ হল হার্ট কন্ট্রোল। শব্দটি মূলত অনলাইন গেমসের ক্রিয়াগুলোকে নির্দেশ করে, যা একজন খেলোয়াড়কে একটি চরিত্র নিয়ন্ত্রণ করতে জোরপূর্বক বাধা দেয়। আজকাল এটি এমন অবিশ্বাস্যভাবে আকর্ষক কিছু বর্ণনা করতে ব্যবহৃত হয় যে আপনি এটা দেখা বা করা বন্ধ করতে পারবেন না। ষষ্ঠ শব্দ হল স্মেল অফ টয়ল বা চাকরির গন্ধ। কি গন্ধ? কাজে লিপ্ত হওয়ার পরে ভারী কাজ, কঠিন পরিস্থিতি, জটিল সম্পর্ক ইত্যাদির কারণে মানুষ ক্লান্ত চোখ, অস্বস্তিকর মুখ এবং অপ্রস্তুত চেহারা দেখায়। এই অবস্থা মানে চাকরির গন্ধ। এই শব্দের জনপ্রিয়তা অনলাইন নিবন্ধ থেকে উদ্ভূত হয়েছে। সপ্তম শব্দটি হল শ্রীলিংলিংদ বা দীপ্তিময়, ঝকঝকে ও প্রাণবন্ত। এই শব্দটি প্রায়শই এমন লোকদের বর্ণনা করতে ব্যবহৃত হয় যারা সুন্দর ও উদ্যমী, এবং এটি আর্দ্র, প্রাণবন্ত প্রাণী এবং গাছপালার বর্ণনাতেও ব্যবহৃত হয়। অষ্টম শব্দটি হল তাল মিলিয়ে এগিয়ে যাওয়া, ভালোভাবে সামঞ্জস্য করা বা chill, go with the flow, well adjusted বা শিথিলতা।
এই শব্দটি বলতে সাধারণত শান্তভাবে চাপ মোকাবেলা করা, নিজের প্রতি সদয় হওয়া এবং আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার মানসিক অবস্থাকে বোঝায়। নবম শব্দটি হল প্রবীণদের শক্তি বা elderly power। এই শব্দটি বলতে বোঝায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রবীণ গোষ্ঠীর শক্তি এবং যাকে উপেক্ষা করা যায় না। দশম শব্দ হল কিড প্রো বা কিড সিস। কিড ব্রাদার্স, কিড সিস্টার্স বলতে এমন শিশুদের বোঝায় যাদের নির্দিষ্ট কিছু দিকে অসাধারণ প্রতিভা রয়েছে। যদিও তারা অল্প বয়সী, তাদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। প্রাপ্তবয়স্করা তাদের কাছে কম যোগ্য মনে করে এবং তাদের সম্মান জানাতে ভাই ও বোন বলে ডাকে। প্রিয় দর্শক, প্রতি বছরের পাসওয়ার্ডস একটি জীবন্ত সামাজিক ক্রনিকলের মতো। সময়ের পরিবর্তন এবং সামাজিক মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলো রেকর্ড করে। এসব শব্দ নেটওয়ার্ক, বাস্তুশাস্ত্র, দৈনন্দিন জীবন এবং সময়ের প্রবণতাকে সংযুক্ত করে এবং এতে চীনের সামাজিক অগ্রগতির বহুমাত্রিক এবং তারুণের জীবনী শক্তি ফুটে ওঠে। সিএমজি বাংলা, বেইজিং থেকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে একটি চমকের কথা আমরা আপনাদের বলেছিলাম, কিন্তু কি সেই চমক? আমার সঙ্গে সরাসরি স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের বেইজিংয়ের দুই সহকর্মী শিখা এবং জিনিয়া। গ্রেট ওয়াল শোতে আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশে আপনারা এসেছেন, আপনাদের কেমন লাগছে এবং গ্রেট ওয়াল শোতে এসে আসলে আপনাদের কেমন লাগছে? আসলে গত বছর আমার জন্য প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলাম এবং এই বছর আবার এসেছি। অনেক ফ্যামিলিয়ার অনুভূতি পেয়েছি এবং অনেক বন্ধু দেখেছি। অনেক ভালো লাগে। আর যখন আমি বেইজিং অফিসে ছিলাম তখন আমি সব সময় আপনার এই গ্রেট ওয়াল শো অনুষ্ঠান দেখি এবং তখন আমি ভাবলাম যে এই তো সুন্দর, এই তো চমৎকার অনুষ্ঠান, তাহলে আমাদের ঢাকা স্টুডিওর কর্মীরা এই অনুষ্ঠান কিভাবে তৈরি করেছেন আমি তো আসলে জানার অনেক আগ্রহ ছিলাম আমার। আপনারা তো গ্রেট ওয়াল শোতে বেইজিং থেকে অনেক স্টোরি করেছেন, বেইজিং থেকে আমাদেরকে অনেক কিছু পাঠিয়েছেন। ওইখান থেকে এই যে আপনারা গ্রেট ওয়ালের জন্য বিভিন্ন স্টোরি করতে গিয়ে কি ধরনের মজার অভিজ্ঞতা হয়েছে যদি আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করেন। আসলে সব যে আমাদের মনের ওপর গভীর ছাপ ফেলেছে সেটি অবশ্যই যে এই বছর যে সেপ্টেম্বরে আমরা দুজন যে হেনান প্রদেশে গিয়েছিলাম, ওখানে郑州 বিশ্ববিদ্যালয়ের 200 জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আছে এবং সেবার শুটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। কারণ এত বেশি বাংলাদেশি ছাত্রছাত্রীরা তারা চীনে পড়াশোনা করেছেন, বসবাস করেছেন এবং একটি সুন্দর জীবন কাটিয়েছেন। আমরা দেখি তো খুব খুশি এবং আমরা ভাবছি তো এই স্টোরি অবশ্যই আমাদের বাংলাদেশের বন্ধুদের সাথে তো সম্প্রচার করতে হবে। একই প্রশ্ন যদি শিখাপুকে করি। হ্যাঁ, আসলে সংশ্লিষ্ট অভিজ্ঞতা আমারও আছে। যেমন অনেক বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি দল চীন সফর করেছে, তাদের মধ্যে যে যুব প্রতিনিধি দল আছে অথবা সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি দল আছে, ধর্মীয় প্রতিনিধি দল আছে এবং আমি তো সুযোগ পেয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং এমন যে দ্বিমুখী বিনিময় আসলে আমার মনে হয় এটা খুব ভালো একটি ব্যবস্থা এবং তাদের চীন ভ্রমণ থেকে তারা চীনকে আরও বুঝতে পেরেছেন এবং বাংলাদেশে ফিরে তারা আরও বেশি বাংলাদেশিদের কাছে চীনের কথা বলতে পারেন। আসলে আমাদের যে ভিডিও অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা অনেক কিছু জানতে পারেন। এটা আসলে আমার খুব ভালো লাগার কথা। শুধু কাজ না, কাজের বাইরে আসলে এই যে বাংলাদেশে এসেছেন বা এর আগেও বাংলাদেশে এসেছেন এবং আমি যতটুকু জানি শিখাপু আপনি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়াশোনাও করেছেন বাংলা বিভাগে।
তো কি ধরনের মজার অভিজ্ঞতা আসলে এই ওই সময় থাকা সময় আপনার হয়েছে? আমিও জানতে চাই। আসলে সেটা আমার যে কখনোই ভুলে না যাওয়ার কথা, কারণ এটা হলো আসলে অনেক বছর আগের কথা। বিশ্ববিদ্যালয়ের মাঝখানে এখানে 1 বছর লেখাপড়া করেছিলাম। তখন আসলে বাংলাদেশের সম্বন্ধে যে কিছুই জানতাম না। বাংলাদেশ কেমন একটি দেশ যে শুধু বইতে কিছু দেখেছি, তখন এত বেশি ভিডিও নেই, এত বেশি চলচ্চিত্র নেই, সব শুধুই কল্পনা। তারপর বাংলাদেশে এসে তখন তো মধ্যরাতের কথা, মধ্যরাতে বাইরে গিয়ে তো দেখি বাংলাদেশে আসলে এমন একটি দেশ যে বাংলাদেশের মানুষ খুবই অতিথি পরায়ণ। হোস্টেলে যে মেয়েরা মধ্যরাত হলেও আমাদের একটি অভ্যর্থনা অনুষ্ঠান, স্বাগত অনুষ্ঠান আয়োজন করেছে। আমাদের বাংলাদেশের মিষ্টি খাইয়েছেন, আমাদের যে বেভারেজ খাইয়েছেন। এবং তখন আমরা ঠাট্টা করে পড়েছিলাম যে সেই রাতে আমরা যে বাংলা ভাষা পড়েছিলাম তা তখন বেজিংয়ে আমরা 1 বছরের মধ্যে বলা বাংলা ভাষার চেয়ে অনেক বেশি। আসলে এই 1 বছর আমরা তো অনেক বাংলা ভাষা শিখেছি, আমাদের ভাষার মান অনেক উন্নত হয়েছে। এটা আমার জীবনের খুব সুন্দর একটি সময়। বাহ, চমৎকার বলেছেন এবং স্মৃতিচারণ করেছেন, আসলে খুব মজার একটি বিষয়। এবং আমি যতটুকু জানি যে আপনারা দুইজনেই বাংলাদেশি খাবার খুব পছন্দ করেন, বিশেষ করে আমরা যেটা আসলে গরুর মাংসের যে ভুনা সেটা আপনারা খুব পছন্দ করেন, এবং ঝাল ফ্রাই বা এই জাতীয় খাবার আপনারা খুব পছন্দ করেন। এই খাবার নিয়ে যদি একটু বলেন, বাংলাদেশি খাবার। অবশ্যই। আসলে আমরা সব তো বাংলাদেশি খাবার মিস করেছি, এবং কখনো কখনো আমরা তো বেজিং এর কিছু বাংলা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। হ্যাঁ, যদি বাংলা খাবার কথা বলি, আমার প্রথমবার যে খাবারগুলি উল্লেখ করতে চাই তা হলো ফুচকা। এটাও আমার প্রিয়। ফুচকা বিখ্যাত স্ট্রিট ফুডের প্রতীক। আর লাচ্ছি আমার প্রিয়, দই। এবং আপনাদের বিভিন্ন কাজের মাধ্যমে যেটা মনে হয় যে না, আপনাদের সেকেন্ড হোম বাংলাদেশ বা সেকেন্ড ভালোবাসার ভাষা হচ্ছে বাংলা, এই বিষয়টি নিয়ে কি বলবেন? জিনি আপুর কাছে একটু জানতে চাই। আসলে বাংলা ভাষা আমার যে যাত্রা শুরু করার পর আমার আশেপাশের অনেক বন্ধু, তারাও এই বাংলা ভাষা এবং বাংলাদেশ সম্পর্কিত নানা ধরনের তথ্য বিষয়ে তারা তো আরও পরিচিত হয়েছে। আমার মনে হয় যে এটি একটি বড় পার্থক্য, কারণ এটি শুধু আমার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত তা নয়, এটি আমার আশেপাশের বন্ধু, আমার কিভাবে বলি, আমার জীবনের একটি বড় সিদ্ধান্ত, এর প্রভাব তো অনেক বড়। আমার যেটা আমি বিশ্বাস করি যে আপনাদের কথা আমার দর্শকরা ভীষণ পরিমাণ পছন্দ করবেন, কারণ আপনারা আসলে এতটাই আমরা বাঙালি নিজেদের মধ্য থেকে আসলে বলতে পারি যে আপনারা নিজেদের আপন করে নেওয়ার যে একটা বিষয়, যে এই ভাষাকে বা এই দেশকে, এইটা আপনাদের মধ্যে আসলে আছে। এবং আমি একদম সবশেষ প্রশ্ন করব, 2025 নিয়ে আপনাদের যে প্রত্যাশা, নতুন বছর আমাদের দরজায় কড়া নাড়ছে, নতুন বছর, এ নিয়ে আপনাদের প্রত্যাশা কি, এবং গ্রেট ওয়াল শো নিয়ে কোনো পরামর্শ আছে কিনা? আসলে আগামী বছর একটি গুরুত্বপূর্ণ বছর চীন এবং বাংলাদেশের জন্য, তাই কারণ আগামী বছর তো চীন এবং বাংলাদেশের মধ্যে নৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। হ্যাঁ, আগামী বছর আমাদের গ্রেট ওয়াল শো, আশা করি তো আমাদের ঐশী আপু আমাদের জন্য আরও বেশি চমৎকার অনুষ্ঠান তৈরি করতে পারবেন, এবং চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য আরও গুরুত্ব দেবেন। তাহলে আমাদের কিভাবে বলি, বন্ধুরা, চীন এবং বাংলাদেশের বন্ধুরা আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে এবং বিনিময় করবে। জিনি আপু এবং শিখা আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর কিছু কথা বলছিলেন, আপনারা নিজেদের স্মৃতিচারণ করছিলেন, অনেক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমি আশা করি যে আমার দর্শকরা অনেক বেশি আনন্দ পাবে আপনাদের এই কথাগুলো শুনে, কারণ আপনাদের যে বাংলা ভাষা এবং বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, এটা দেখে তারা আসলে অনেক বেশি খুশি হবে, যেমনটা আমি হয়েছি। আপনাদেরকে পেয়ে আমাদের গ্রেট ওয়াল শো অনেক সমৃদ্ধ হয়েছে, কারণ এটা বছরের
এই পর্বটা হচ্ছে শেষ পর্ব এই বছরের জন্য। আমরা নতুন বছরে নতুন কোনো পর্ব করব এবং নতুন বছরে আপনারাও বেইজিং বা চীনের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে নতুন কোনো স্টোরি উপহার দিবেন। আমরা সেটি গ্রেট ওয়াল শো এর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দিব। আপনাদের পেয়ে আমরা অনেক খুশি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা প্রাচ্য এবং পশ্চিমা সংস্কৃতির একটি মিশ্রণ। গির্জা এবং মন্দির উভয়েরই আবাসস্থল ম্যাকাও। সুর ও সঙ্গীতের ঐতিহ্যে ঘেরা এই অঞ্চল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের 25তম বার্ষিকী উপলক্ষে সম্প্রতি একটি বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এতে সঙ্গীতের শক্তির মাধ্যমে সাংস্কৃতিক সেতু বন্ধনের উপর জোর দেয়া হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা 30 বছরেরও বেশি সময়ের উত্তরাধিকার নিয়ে তৈরি হয়েছে সঙ্গীতের আরেক ভুবন। ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা চীনা এবং পর্তুগিজ সঙ্গীত ঐতিহ্যকে মিশ্রিত করে এমন প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সুরেলা সংমিশ্রণকে মূর্ত করে অনন্য পরিবেশনা দিয়ে শ্রোতাদের বিমোহিত করে আসছে কয়েক যুগ ধরে। মাতৃভূমিতে ম্যাকাওয়ের প্রত্যাবর্তনের 25তম বার্ষিকী স্মরণে ডিসেম্বরে অর্কেস্ট্রা ম্যাকাও কালচারাল সেন্টারে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়। ক্লাসিক চাইনিজ লোককথা জার্নি টু দ্য ওয়েস্টের সবচেয়ে আইকনিক দৃশ্যগুলোর মধ্যে একটি স্বর্গে হ্যাভক এর একটি প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে শোটি শুরু হয়। বেইজিং অপেরা গং এবং ড্রামের ছন্দময় বিট দিয়ে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলা হয়। লিউছিন মূলত চীনা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। এটিও পর্তুগিজ গিটার ফ্যাডোর মধ্যে একটি অত্যাশ্চর্য সহযোগিতামূলক সম্পর্ক আছে। ম্যাকাও র্যাপসোডি একটি বাদ্যযন্ত্র সংলাপ যা শহরের পূর্ব এবং পশ্চিম সাংস্কৃতিক উপাদানের সংমিশ্রণকে তুলে ধরে। লিউছিনকে চীনা লোকসঙ্গীতের মুক্তা হিসেবে ডাকা হয়। উইলো গাছের পাতার মতো আকৃতির জন্য চীনা ভাষায় লিউ নাম অর্জন করে এটি। এদিকে ফ্যাডো পর্তুগিজ সঙ্গীতের একটি ঐতিহ্যবাহী রূপ যা ল্যাটিন ভাষায় অর্থ দাঁড়ায় ভাগ্য। সন্ধ্যার হাইলাইট ছিল ম্যাকাওয়ের র্যাপসোডির প্রিমিয়ার, বিখ্যাত চীনা সুরকার কুয়ান নাই চোংয়ের একটি ডাবল কনসার্ট। এই বার্ষিকীর জন্য বিশেষভাবে সাজানো এই অংশে চীনা লিউছিন গীতশিল্পী ওয়ে ছিং এবং পর্তুগিজ ফ্যাডো গিটারিস্ট মার্তা পেরেরা দা কস্তাকে বৈশিষ্ট্যযুক্ত করা হয়। ম্যাকাওয়ে এই আয়োজন দুই জায়গার সংস্কৃতির সম্মিলন ঘটায়। চীনা লোকসঙ্গীতের প্রতি ক্রমবর্ধমান ভালোবাসা থেকে ওয়ে ছিং সেন্ট্রাল কনজারভেটরি অফ মিউজিক থেকে স্নাতক হওয়ার পর 2005 সালে অর্কেস্ট্রাতে যোগ দেন। আমি দেখেছি যে চীনা লোকসঙ্গীত এবং সংস্কৃতি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করছে। ম্যাকাওর র্যাপসোডিতে দুটি খুব ধীর গতির চলন রয়েছে। প্রথমটি ম্যাকাও জনগণের মাতৃভূমিতে তাদের প্রত্যাবর্তনের আশা ও প্রত্যাশা প্রকাশ করতে ক্যান্টোনিজ লোকগান সিয়ানশুই ব্যবহার করে। ম্যাকাও চাইনিজ অর্কেস্ট্রা 3 দশক ধরে তার শৈল্পিকতাকে সম্মানিত করে আসছে। তার প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বিস্তৃত দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এটি। 1987 সালে প্রতিষ্ঠিত অর্কেস্ট্রাটি ম্যাকাওয়ের কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে নিয়োগকৃত আবেগপ্রবণ সঙ্গীত শিল্পীদের একটি ছোট দল হিসেবে যাত্রা শুরু করে। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। দর্শক, এই পর্বের মধ্য দিয়ে আমরা বিদায় জানাচ্ছি 2024কে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন বছর নতুন আয়োজন নিয়ে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে খ্রিস্টীয় নববর্ষ 2025-এর শুভেচ্ছা। 再见。